আজ আমি আপনাদের সামনে হাজির হলাম অসম্ভব সুন্দর একটি গল্প নিয়ে। ব্যক্তিগতভাবে এই গল্পটা আমার নিজেরই অনেক বেশি ভালো লেগেছে। যারা গল্পটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে। আজব তো, একটা মেয়ের রুমে ঢুকতে আপনার লজ্জা করে না? বেহায়া ছোট লক্ষ্য থাকার, বের হন এক্ষুনি। শাট আপ, জাস্ট শাট আপ ইউ ব্লাডি ফুল। এটা আমার রুম, আর আমি আপনার রুমে না, আপনি আমার রুমে এসেছেন। ওই ওই কি বললেন আমাকে? আমি ব্লাডি ফুল? দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। নীলা, এই নীলা, কই তুই? এখানে আয় তাড়াতাড়ি, একটা উগান্ডা ঠান্ডা করতে হবে। কোথায় তুই? নেহা, দাঁড়ান, আপনার কি অবস্থা করি শুধু দেখুন। আরে ভাইয়া, তুই কখন আসছিস? এখনই। এই বেয়াদব মেয়েটাকে। কে বেয়াদব? হ্যাঁ, আমি বেয়াদব হলে আপনি ইঁদুর, বিড়াল, হাতি। নেহা চুপ কর, এটা আমার ভাইয়া। ইসিরে কুত্তিটা, আগে বলবি তো? আমার মান সম্মান ইজ্জতের ফালুদা বানাই দিলি হারামি। আরে আমি কি জানি নাকি যে এরকম হবে? আর তোকে তো ভাইয়া পিক দেখিয়েছিলাম, তবুও চিনিসনি? শয়তান্নি, পিকে যা দেখেছিলাম তার থেকে বাস্তবে অনেক আলাদা। চিনবো কি করে? ইস, আমায় কি না কি ভাবছে, সব তোর জন্য। আচ্ছা সমস্যা নেই, আমি দেখছি। আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সার্কাস দেখবো? ভাইয়া তোকে তো বলতে ভুলেই গেছি, ও হলো নেহা, আমার কলেজের বান্ধবী। ওর বাবা কিছুদিনের জন্য বাইরে গেছে, বাসায় একা একা ওর ভালো লাগে না, তাই আমাদের বাসায় এসেছে, কিছুদিন থাকবে। আমি কি এত কিছু শুনতে চেয়েছি? তোর বান্ধবীকে নিয়ে চলে যা, আমি অনেক টায়ার্ড। নেহা চল, কি হয়েছে রে? ভাইয়া এত রেগে আছে কেন? আমি কি জানি, তোর ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা আছে। চুপ, একদম চুপ, চল এখান থেকে। আরে দাঁড়া, তোর খাটাস ভাইয়ের সাথে একটু মোলাকাত করি। তুই পারিসও বটে। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি আপনি নীলার ভাইয়া। লীলা, তোকে কি বললাম, শুনতে পাসনি? হ্যাঁ ভাইয়া, যাচ্ছি। এই নেহা চল তো, ভাইয়া রেগে আছে। আরে হ্যাঁ, যাচ্ছি আমরা, এত সময় নেই যে কারোর সাথে যে যে কথা বলবো। নেহার ভাই, তাই সরি বললাম, কিন্তু উনি তো আবার একটা সাইকো। কেউ সরি বললে তো উত্তরে ওকে বা অলরাইট বলে, সেটা মনে হয় জানে না। প্লিজ নেহা চুপ কর, মেরি মা মুভির ডায়লগ করে বলিস, চল। মূল বিষয়টা একটু বুঝিয়ে বলি। আমাদের গল্পের নায়ক হচ্ছে নীল, আর নায়িকা হচ্ছে নেহা। বাবা মায়ের আদরের ছেলে হলো নীল, আর নীলা হলো নীলের বোন। বাবা মা আর ছোট একটা বোন নিয়ে নীলের ছোট্ট একটা পরিবার। নীলের বাবা শহরের টপ বিজনেসম্যান। নীল লেখাপড়ার পাশাপাশি বাবার বিজনেস সামলায়। এদিকে নেহা হলো খুব চঞ্চল, দুষ্ট, মিষ্টি একটি মেয়ে। সারাদিন সবাইকে মাতিয়ে রাখে, কথা বলতে খুব ভালোবাসে। সবসময় বকবক না করলে তার পেটের ভাত হজম হয় না। নেহা তার বাবার একমাত্র মেয়ে। নেহার বয়স যখন 8 বছর, তখনই ওর মা সড়ক দুর্ঘটনায় মারা যায়। নেহার বাবা একজন আদর্শবান শিক্ষক। তিনি কিছুদিনের জন্য তার গ্রামের বাড়ি থেকে নেহাকে নিয়ে যেতে চাইলে নেহা যায়নি। ওর গ্রাম বেশি ভালো লাগে না। নীলার সাথে থাকবে এই অজুহাতে বাবাকে যেতে বলেছে। তোর ভাইয়া তেমন কেন? কেমন? এমনিতেই সব ঠিকঠাক আছে, কিন্তু পুরোটাই ডেভিল। ভাইয়া একদম ওরকম না, বাহির থেকে এসেছে, তার উপরে তোর পাগলামি, তাই রাগে বিহেভ করেছে। কিন্তু এই নেহা যে কি জিনিস সেটা জানে না তোর খাটাস ভাইয়া। আমার ধমক দেওয়া বের করব। দেখিস আবার নিজেই ফেসে যাবি। বাজে কথা বাদ দে তো। আচ্ছা নিচে চল, মা খেতে ডাকছে। চল। নীলা আর নেহা নিচে খাবারের টেবিলে গেল। নেহা পরিবেশন করতে চাইলেও নীলার মা জোর করে খাবার টেবিলে বসিয়ে দেন। নীলের বাবা পেপার পড়তে পড়তে টেবিলে বসেই, মাই সুইট হার্ট, কেমন আছিস? জি আঙ্কেল, ভালো আছি, আপনি কেমন আছেন? যার এরকম দুটা মেয়ে আছে সে কি খারাপ থাকতে পারে? ঠিক বলছেন। আর আঙ্কেল, আপনি তো পুরাই তামিল হিরোর মতো হচ্ছেন। তাই এই কথাগুলো তোর আন্টিকে একটু বলতো। আমায় সবসময় বুড়ো বলে, আমি নাকি বুড়ো হয়ে গেছি। কি যে বলেন আন্টি, আঙ্কেল আগের চেয়ে আরো অনেক স্মার্ট হচ্ছে। হয়েছে, থাক, তোমাদের রসের গল্প অনেক হয়েছে। ভাইয়া এখনো আসলো না, মা ভাইয়াকে একটু ডেকে দাও। আর তোর ভাইয়া দেখ, ঘর উল্টিয়ে আছে। নীল, এই নীল,
কিরে নিচে আয়, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। যাচ্ছি মা। ভাইয়া দেখ, আজ তো পছন্দের ইলিশ মাছ রান্না করেছে মা। থ্যাঙ্কস মাই প্যারি মম। নীলারে, আজকে আমরা খেতে পারবো না? মানে তোর ভাইয়া যেভাবে দৌড়ে আসলো, মনে হয় এ খাবার একাই সাবার করে দিবে। তুই চুপ কর, এত কিছু তোকে ভাবতে হবে না। মা, বাইরের লোকের এত কথা আমার ভালো লাগে না। কথাটা কি তুমি বলনি? রাগ করে না বাবা, নেহা তো এমনি মজা করে বলেছে। নীল, তোমাকে কে বলেছে নিয়া বাইরের কেউ? ও আমার আরেকটা মেয়ে, কখনো ওকে এইভাবে বলবে না। তোমরা থাকো তোমার আদরের মেয়েকে নিয়ে, চত্ব সব। নীল কোথায় যাচ্ছিস? খেয়ে যা বাবা। দেখলে তো তোমাদের জন্য ছেলেটা না খেয়ে চলে গেল। নীলা, দেখলি তো, এমনিই কি বললাম, ডেভিল একটা, মজাও বোঝে না। খাওয়া দাওয়া শেষ করে নেহা রুমে গেল। হঠাৎ মনে হলো ওর জন্য নীল খায়নি। মনের মধ্যে কেমন যেন খারাপ লাগা তৈরি হচ্ছে নেহার। না, আমার জন্য নীল ভাইয়া খায়নি, বিষয়টা ভালো লাগছে না। কি এমন করলাম যে না খেয়ে যেতে হবে? এমন ছেলে আমি জীবনে দেখিনি। যাই, একবার গিয়ে সরি বলে আসি বলেই নীলের রুমের দিকে চুপি চুপি যেতে থাকে। আমি ওনার ঘরে গেলে আবার বিরক্ত হবে না তো? যে রাগিল বাবা, না একবার গিয়েই দেখি। ওয়াও, ঘরটা অনেক আলাদা। যদিও আগে একবার এসেছিলাম, কিন্তু তখন ক্লান্ত ছিলাম বলে উপলব্ধি করতে পারিনি। পুরো ঘরটা নীল রঙে ভরা। দেয়াল, ঘরের আসবাবপত্র সব কিছুতেই নীল রঙের অদ্ভুত একটা মিল আছে। বিছানার সাথে কিছু বই, দেয়ালে টপ করা জেরির 6টা ফটো ফ্রেম সাজিয়ে রাখা আছে। এর আগে কোনো দেয়ালে এরকম ছবি অন্তত আমি দেখিনি। পুরো ঘর জুড়ে রজনীগন্ধার সুগন্ধিযুক্ত, মনে হচ্ছে সব কিছু জীবন্ত। কিন্তু এত কিছুর মধ্যে নীল ভাইয়াকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? উনি কি ঘরে নেই? এমন সময় নীল ওয়াশরুম থেকে বের হয়ে নেহাকে দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, হুটহাট আমার ঘরে কারো ঢোকাটা পছন্দ না আমার। সরি ভাইয়া, আসলে রুমে কাউকে দেখতে পাইনি, তাই আর কি। কিছু বলার থাকলে বলো, আর এখান থেকে যাও। আচ্ছা, আপনি এরকম কেন? হ্যাঁ, সবসময় রেগে থাকেন, আপনার খারাপ লাগে না? আমার কথা আপনি না খেয়ে চলে আসলেন, তাই আমার খুব খারাপ লেগেছে, সরি। আর কিছু? ধুর, আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে বলে নেহা নিচে চলে গেল। নীলা, একটু উপরে চল। কি হয়েছে? চল আগে, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। কি রে, কিছু বলবি? আচ্ছা দোস্ত, আসার পর থেকে দেখছি তোর ভাইয়া কারোর সাথে বেশি কথা বলে না, সবসময় রাগ নিয়ে থাকে, কারণটা কি? ভাইয়া ওরকমই, বিশেষ করে মেয়েদের সাথে বেশি কথা বলে না। মেয়েরা কি বাঘ নাকি সিংহ যে ওনাকে খেয়ে ফেলবে? সেটাতে ভাইয়াই জানে। কাল কলেজ আছে, সকাল সকাল উঠতে হবে। শুয়ে পড়। তুই শুবি না? একটু পর। তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। নীলাদের বাসায় আজকে আমার প্রথম রাত। বিকাল এসেছিলাম, তাই অনেক ক্লান্ত। শোয়া মাত্রই মন মাতালো সুর কানে পড়ল। কেমন রোমাঞ্চকর মুহূর্ত মনে হচ্ছে। সুরটা মনে হয় গিটারে ছিল। কে বাজাচ্ছে? উঠে গিয়ে যে দেখব তার উপায় নেই, কারণ চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে ঘুমে। ঠিক যেমন একটা সাপ তার শিকারকে পেঁচিয়ে ধরে, ঠিক তেমনি এখন যে ঘুম চোখটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। কখন যে ঘুমে চোখটা ছুঁয়ে গেছে বুঝতেই পারিনি। নেহা, ওই নেহা, ওঠ। কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, কলেজে যাবি না? কয়টা বাজে? 9:45। কি? ও মা গো, আগে বলবি তো। তুই রেডি হয়ে নে, আমি নিচে আছি। বলেই নেহা 3টা লাফে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। ইসিরে, এত দেরি হয়েছে বুঝতে পারিনি। এখনো সাজুগুজু কিচ্ছু করিনি। দূর, ভালোই লাগে না। কুত্তিটা একটু আগে ডাকলেই হতো। সামান্য সেজে নিচে যেতেই আন্টি খেতে বলল, কিন্তু সময়ের অভাবে অপূর্ণই থেকে গেল। নীলাকে নিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। আজকে আমাদের কপালটাই খারাপ, রাস্তায় একটা রিক্সাও নেই। হেঁটে হেঁটেই নীলা আর আমি যাচ্ছি। ঠিক তখনই নীল ভাইয়া পেছন থেকে সর্বোচ্চ স্পিডে বাইক নিয়ে যেতে আমাদের দেখে একটু স্লো করে। নীলা, রিক্সা পাসনি? না রে ভাইয়া, দেখ না, আজ কোনো রিক্সা নেই। এদিকে কলেজে দেরি হয়ে যাচ্ছে। সময় জ্ঞান না থাকলে তো এমন হবেই। বলে বাইক নিয়ে বাতাসের বেগে চলে গেল। কীরকম মানুষে বাবা, আমাদের কিসের কি সাহায্য করবে তা না, অমনি চলে গেল। আমার কথা না হয় বাদই দিলাম, নীলা তো ওনার নিজের বোন, তারপরও এরকম ব্যবহার দেখে নীল ভাইয়ের উপর ঘৃণা হলো।
নিরুপায় হয়ে আরেকটু হাঁটতেই একটা রিক্সা দেখলাম আসতেছে। এই মামা, কলেজে যাবেন? জি আপা, উঠেন। নীলা আর আমি উঠলাম। রাস্তাটার দৈর্ঘ্য আজ যেন বৃদ্ধি পেয়েছে। একটু পর কলেজে পৌঁছালাম। তারপর আমি রিক্সাওয়ালাকে বললাম, মামা এই নেন আপনার ভাড়া, 50 টাকা বেশি দিয়েছি, এটা আপনার টিপস। আফা, টিয়া লাগবো না। কেন? টিয়া একজনের দিয়ে দিছে, আর আপনাদেরকে কলেজে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, আমার বুঝতে বাকি রইলো না যে কাজটা নীল ভাইয়ার। যাক, ওনাকে যেমন খারাপ মনের মানুষ ভেবেছিলাম তেমন না। কি রে নেহা, কি ভাবছিস? চল তাড়াতাড়ি। না কিছু না, চল। কলেজ গেটে যেতেই, দাঁড়াও। জি ভাইয়া কিছু বলবেন? আমাদের একটু লেট হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে মনে হয়, তাড়াতাড়ি বলেন। এদের মধ্যে থেকে একজন, ও লেট হয়েছে জানেমান, তাহলে যাও, ক্লাস শেষ হলে আমার সঙ্গে দেখা করবা, বুঝেছো? কিছু বললাম না। তারপর নীলা আর আমি ক্লাসে ঢুকলাম। একটু পর, স্যার আসবো? এত দেরি কেন? স্যার রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হলো। আচ্ছা বুঝলাম, কিন্তু তোমায় তো আগে কখনো ক্লাসে দেখিনি। স্যার আমি টিসি নিয়ে এসেছি, আজকেই আমার প্রথম ক্লাস। প্রথম ক্লাসে তোমায় স্বাগত। তোমার নাম কি? আদনান। আদনান, এরা হলো তোমার নতুন বন্ধু, আর এ হলো আদনান, তোমাদের নতুন বন্ধু। যাও বসো। ধন্যবাদ স্যার। ছেলেটা আমার পাশের সিটেই বসলো, একটু ইনোসেন্ট ধরনের। ক্লাস শেষে ক্যাম্পাসে নীলা আর আমি বসে আছি, তখনই দেখি ছেলেটা একা একা বসে আছে। ব্যাপারটা আমার খারাপ লাগছিল, তাই নীলাকে বললাম, নীলা দেখ ওই ছেলেটা কেমন একা একা বসে আছে। আছে, হ্যাঁ আছে, তাতে তোর কি? আরে পাগলি, ও তো আমাদের নতুন বন্ধু, তাই না? আজ ওর প্রথম দিন, তাই কোনো বন্ধু এখনো হয়নি। চল পরিচিত হয়ে আসি। তোরে নিয়ে আর পারি না। জানিস যখন তখন বলছিস কেন? চল তো। নীলাকে নিয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটা ক্যাম্পাসের বড় বটগাছের নিচটায় বসে আছে। হাই, হ্যালো। এখানে বসতে পারি? হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ। নাম কি তোমার? যদিও নামটা স্যার ক্লাসে বলেছিল, তবুও বললাম। আদনান। এখানে একা একা বসে আছো যে? আসলে কলেজে আমার আজকে প্রথম দিন, তাই বন্ধু হয়নি এখনো, তাই বসে আছি। আমাদের বন্ধু হও না বুঝি? না, ঠিক তা না। আচ্ছা, আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? তুই কি বলিস নীলা? আদনান, তুমি রাজি তো আমাদের বন্ধু হতে? হ্যাঁ অবশ্যই। ক্লাসের আগে যে ছেলেগুলো আমার আর নীলাকে দাঁড়াতে বলেছিল, সেই ছেলেগুলো। আমাদের মাফ করে দাও বোন, তখন জানামান বলার জন্য সরি। কলেজে কোনো সমস্যা হলে আমাদের বলবে, আমরা আসি। ঠিক আছে। ছেলেগুলোর কারো হাত, কারো পা, কারো মাথায় ব্যান্ডেজ। কিভাবে কি হলো বুঝতে পারছি না। আমাকে জানে মন বলেছিল, সেজন্য ওদেরকে কেউ মেরেছে, কিন্তু কে মেরেছে ব্যাপারটা রহস্য থেকে গেল। নীলা বাসায় চল, ভালো লাগছে না। নীলাকে নিয়ে বাসায় আসলাম। তারপর ঘটনাটা নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আনুমানিক রাত 2টা। ঠিক তখনই হঠাৎ পেটে কারো স্পর্শ পেলাম। নখ দিয়ে আমার পেটে আঁচড় কাটছে। অসম্ভব ব্যথায় কুঁকড়ে উঠলাম এবং মাতাল করা একটা পারফিউম। চোখ খুলতেই কেউ একজন আমার মুখ চেপে ধরলো। আমার শরীর ভয়ে কাঁপতে লাগলো। গায়ে সমস্ত শক্তি দিয়ে ছাড়িয়ে নিতে চাচ্ছি, কিন্তু ছেলেদের শক্তির কাছে মেয়েদের শক্তি সর্বদাই স্বল্পতাই থাকে। আমার মুখে হাত দিয়ে শক্ত করে অবস্থায় বালিশের সাথে চেপে ধরে আছে, কিন্তু কিছু বলতে পারছি না। তারপর লোকটা আমার হাতে একটা চিরকুট দিয়ে আমার পেটে হাত বুলাচ্ছে। অনেক রাগ হচ্ছে লোকটির উপর, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তারপর কপালে কিস করে চলে যাচ্ছে। ঘরটা অন্ধকার থাকায় লোকটাকে দেখতে পারছি না। আবছা আলোয় কিছুটা আন্দাজ করতে পারছিলাম। লোকটা হুডি পরেছিল, লম্বা প্রায় 6 ফুটের কাছাকাছি। লম্বা চুলগুলো হুডির বাঁধা না মেনে বাতাসে উঠছে, ঠিক পাখির মুক্ত হওয়ার মতো। চোখের পলকে লোকটা উধাও হয়ে গেল। এ কি, লোকটা গেল কোথায়? বাইরে গিয়ে কি দেখে আসবো? না বাবা, থাক। কিন্তু চিরকুটটায় দিল কি? কি লেখা এখানে দেখি তো। চিরকুটে লেখা, কি করব বলো? তোমার সাথে কেউ কথা বললেও আমি সহ্য করতে পারি না, তাই বাধ্য হয়ে এসব করতে হলো।
এখন এত না ভেবে চুপচাপ শুয়ে পড়ো, কাল আবার কলেজ আছে। গুড নাইট। ইতি তোমার প্রিয়। তার মানে এই লোকটাই কলেজে বড় ভাইদের মেরেছে, কিন্তু কেন? লোকটা কি আমায় ফলো করে? কে উনি? আমি কার সাথে কথা বলি সেটা নিতান্তই আমার ব্যাপার, উনি বলার কে? মাগো, পাগল হয়ে যাব এবার। হাজারো চিন্তা নিয়ে কখন ঘুমিয়েছি জানি না। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। আজ নাকি ছেলেপক্ষ ওকে দেখতে আসবে। শুনে ভালো লাগলেও একটু খারাপ লাগাও তৈরি হয়েছে, কারণ ওকে ছাড়া আমার একটা দিনও ভালো কাটে না। যাক, ওসব বাদ দিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিলাম, তারপর নিচে গেলাম। নেহামা, নীলাকে একটু তোর মতো সাজিয়ে দে না। আন্টি, তুমি তো জানো আমি সাজি না, হালকা সেজে থাকি। হালকা সাজিয়েই তোকে পরে লাগে, না সাজলে জানি কত সুন্দর লাগে। হয়েছে হয়েছে, এবার থামো আর ধপ দিও না। ধপ কোথায় দিলাম? যা সত্যি তাই বল। নীলা এমনিতেই অনেক সুন্দর, নীলা এমনিতেই অনেক সুন্দর, ওকে আলাদা করে সাজাতে লাগবে না। নতুন করে সাজালে জামাই পাগল হয়ে যাবে। পাগলি। নীলা কই? আমায় ঘুম থেকে ডেকে তুলে আর দেখতে পাচ্ছি না যে। ও মনে হয় ছাদে আছে। ও আচ্ছা, তুমি কি রান্না করছো দেখি? ওয়াও, বিরিয়ানি! দাঁড়াও আমি একটু হেল্প করি। আমার হেল্প করা লাগবে না, তুই নীলাকে একটু তৈরি কর, ও সাজতেই চায় না। আচ্ছা ঠিক আছে, ছাদে যাচ্ছি নীলার উদ্দেশ্যে। গিয়ে দেখি নীলা ভাইয়াকে জড়িয়ে ধরে, সে কি কান্না নীলার! আমি আর না গিয়ে ওখানেই দাঁড়ালাম। তোর কষ্ট হবে না আমাদের ছাড়া থাকতে? হবে একটু। আমি তোদের ছাড়া থাকতে পারবো না ভাইয়া। এখন তো বলছিস পারবি না, যখন বিয়ে হয়ে যাবে তখন জামাই ছাড়া তো এক মুহূর্ত থাকবি না। ভাইয়া, আমি ইয়ার্কি করার মুডে নেই, আমার সত্যি অনেক খারাপ লাগছে। সব ঠিক হয়ে যাবে। আমি চলে গেলে কার জন্য চকলেট আনবি? কার জন্য এলাকায় কলেজে মারপিট করবি? টিভি রিমোটের জন্য কার সাথে মারামারি করবি? তখন তো কেউ থাকবে না, তাই ওসবও করবো না। তুই খুব পচা, যা, তোর সাথে কথাই বলবো না। বলে নীলা কান্না করতে করতে নিচে নামতেই আমায় দেখে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। তারপর নিচে গেল। আমি নীল ভাইয়ের কাছে গেলাম। উনি নীরহারা পাখির মতো আকাশের পানে চেয়ে আছে। ওনার উপর কিছুটা বিরক্তি আর অনেকটা রাগ হলো। নিজের বোনকে তো একটু সান্ত্বনা দিতে পারতো, তাও করলো না। ওনার পিছনে দাঁড়িয়ে বললাম, নীল ভাইয়া, বলো। আপনি এরকম কেন? কিরকম? নীলাকে তো একটু সান্ত্বনাও দিতে পারতেন, তা না করে আপনি মজা করছেন। এটা আমার কাছে একদমই ভালো লাগছে না। ওকে একটু সান্ত্বনা দিলে মানসিকভাবে একটু হলেও শান্তি পেত, কিন্তু আপনি। জানো তো, কিছু কিছু মুহূর্ত মজা করে উড়িয়ে দিতে হয়। উনি আমার দিকে ঘুরতে অবাক হয়ে গেলাম। নীল ভাইয়া কান্না করছে, তার চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। তখন আমি তাকে বললাম, ঠিক বুঝলাম না। এখন আমি যদি ওকে সান্ত্বনা দিতাম তাহলে ও আরো বেশি কষ্ট পেত। এই মুহূর্তের সব কথাগুলো ওর বারবার মনে হতো আর বারবার কষ্ট পেত। এখন একটু কষ্ট পেলেও এটা বেশিক্ষণ মনে থাকবে না। আপনাকে যতই দেখি ততই অবাক হই। আপনার চিন্তাধারা সবার থেকে অনেক আলাদা। জানো তো, নীলাকে আমি চোখের মনি করে রাখতাম। যখন যা লাগতো না চাইতে এনে দিতাম। যখন রাত করে বাসায় ফিরতাম, পাখিটা আমার ঘরে খাবার নিয়ে বসে থাকতো, আবার না খেয়ে নিজেও খেত না। ওকে ছাড়া এই বাড়িটা অনেকটাই ফাঁকা লাগবে। কষ্ট তো আমারও হবে, কিন্তু সে কষ্ট কেউ দেখবে না, কেউ জানবে না। সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ভাইয়েরা মনে হয় এরকমেরই হয়। আমার তো রীতিমতো নীলাকে হিংসা হচ্ছে, ওর এমন একটা ভাই আছে। আচ্ছা, একটু পর ছেলেপক্ষ আসবে, নীলাকে একটু সাজিয়ে দাও। আচ্ছা, আপনিও নিচে আসুন। এরপর নীলাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। ওকে দেখার লোকজন আসলো। ছেলেটা হ্যান্ডসাম ছিল, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাসায় সবারই ছেলেকে পছন্দ। নীলার অনার্স ফাইনাল ইয়ারে, পরীক্ষা শেষ হলেই বিয়ে। ওইদিকে সারাদিন অনেক আনন্দ করছিলাম। পরের দিন ফোনের শব্দে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি বাপি ফোন দিয়েছে। হ্যালো বাপি, কেমন আছো? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? তোমাকে ছাড়া একটু খারাপ আছি। আচ্ছা, তুমি ওষুধ ঠিকমতো খেয়েছো? এখানে নতুন পরিবেশে এসে তোমাকে ফোন করতে ভুলে গিয়েছি, সরি বাপি। আমি জানি আমার মামুনিটা অনেক আনন্দপ্রিয়, একটু আনন্দ থাকলে বাকি সব ভুলে যায়। আমারও কাজের চাপে ফোন দেওয়া হয়নি। যাক, যে কারণে তোকে ফোন দিয়েছিলাম সেটা হলো কাল আমি বাসায় যাচ্ছি।
ওয়াও, কাল কখন আসবে? ভোরে রওনা দিব, সকাল 9টার দিকে পৌঁছাবো। রাখি রে মা, পরে ফোন দিমনি, একটা ফাইল দেখতে হবে। ও আচ্ছা, আর হ্যাঁ, ওষুধগুলো মনে করে খেয়ে নিও। ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি নীলা আর আন্টি রান্নাঘরে রান্না করছে। ইসিরে, আমি এতক্ষণ পরে পরে ঘুমালাম আর এদিকে আন্টি কষ্ট করে রান্না করছে। আন্টি, তুমি সরো তো, আজ আমি রান্না করব। তুই রান্না করবি কেন? আগুনের তাপে তো আমার এই মিষ্টি মেয়েটার স্কিন খারাপ হয়ে যাবে। তোর কি যে বলো না তুমি, দাও আমি রান্না করছি। না, আমি থাকতে তুই রান্না করবি কেন শুনি? তুই বরং এক কাজ কর, কফিটা নীলের ঘরে দিয়ে আয়। আচ্ছা দাও। নীল ভাইয়ার রুমের দিকে যাচ্ছি, খুব সুন্দর একটা পারফিউম পাচ্ছি। দরজায় নক দিব, তখনই দেখি দরজাটা খোলা। কি লোক রে বাবা, ঘরের দরজা খোলা রেখে ঘুমাচ্ছে। বিছানার সাথে একটা ড্রেসিং টেবিল দেখলাম, তাই কফিটা ওখানে রেখে নীল ভাইয়াকে ডেকে বলছি, ভাইয়া ভাইয়া, আপনার জন্য কফি এনেছি। ওনার কোনো সাড়া নেই। হঠাৎ চোখ পড়ল ওনার চুলগুলোতে। ছেলেদের চুলও এত সুন্দর হয়ে অনেকটা অগোছালো হয়ে আছে, তারপরেও ওনাকে এলোমেলো চুলগুলোতে দারুণ মানিয়েছে। গালে খোঁচা খোঁচা চাপদারি। আচ্ছা, উনি কি আমার থেকে ফর্সা? একবার দেখি তো। ওনার হাতের কাছে আমার হাত নিয়ে দেখছিলাম কে ফর্সা। এমন সময় ভাইয়া ঘুম ভেঙে গেল। কি করছো তুমি? না না না, মানে এখানে কি করছো? কফি দিতে এসেছি। তা বুঝলাম, আবার হাতের সাথে হাত দিয়েছো কেন? মানে ভাইয়া, আমি দেখছিলাম কে বেশি ফর্সা, আপনি না আমি। ফর্সা পরীক্ষা করার জন্য ওনার হাতের সাথে আমার হাতটা একটু লেগে গিয়েছিল। দেখা হয়ে গেলে যাও তো এখান থেকে, আবার ঘুমটা নষ্ট করে দিল চত্ব সব। যাচ্ছি যাচ্ছি। একটু হাত লেগেছে তো কি হয়েছে শুনি? আমার একটু স্পর্শে আপনার হাতটা কি পুড়ে গেছে নাকি? যেতে বলছি না। আর তুমি ঘরে ঢুকলে কি হবে? কারো ঘরে ঢুকলে নক করতে হয়, জানো না? দরজা খোলা রাখলে তো যে কেউ ঢুকবে, তাই না? কফি দিয়েছো? হ্যাঁ এবার যাও। হ্যাঁ, যাবই তো। আমি কি এখানে থাকতে এসেছি নাকি? কালকেই আমরা বাসায় যাচ্ছি। ঠিক আছে, যেও। এখন আবার রুম থেকে যাও, এমনিতেই আমার ঘুমটা নষ্ট করেছো। বারে, কফি যে আনলাম খাবেন না? আর কয়টা বাজে খেয়াল আছে? আবার ঘুমাচ্ছেন যে? ও মাই গড, এই তুমি যাও তো। যাচ্ছি তো, এত চিল্লান কেন মাইকের মতো? উনি বিরক্ত হয়ে সারা গায়ে কম্বল মুড়িয়ে দিল। ওনাকে জ্বালাতে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মিস্টার নীল, এই নেহা কি চিজ সেটা আপনি জানেন না। আপনাকে তো এত সহজে ছাড়ছি না। কি করি, হ্যাঁ পেয়েছি। ওনার একটা নক কফিতে দিলে কেমন হয়? উফ নেহা, তোর কি বুদ্ধি! চুপি চুপি গিয়ে ওনার ডান হাতের একটা নখ কফির ভিতরে ধরতেই এক লাফে বিছানা থেকে উঠে নখে ফু দিতে যাচ্ছে। আর এদিকে হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। পেটে হাত দিয়ে অনবরত হেসেই যাচ্ছি। এবার একদম ঠিক হয়েছে। ওনার মতো ডেবিল লোকদের জন্য এটাই পারফেক্ট। উনি রাগী লোক নিয়ে আমার দিকে এগোতে লাগলো আর নিমিষেই আমার হাসি থেমে ভয় পেয়ে গেল। উনি এক পা করে এগোচ্ছে আর আমি পিছিয়ে যাচ্ছি। এক পর্যায়ে আমার দেয়ালের সাথে চেপে ধরাতে আমি চোখ বন্ধ করে আছি। ওনার গরম নিঃশ্বাস আমার মুখে পড়েছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ভয়ে আস্তে আস্তে চোখ খুললাম। এ কি, উনি আমার সামনে নেই, গেল কোথায়? ভূত নাকি? যাই হোক, এখন এখান থেকে পালাই, নাহলে মেরেই ফেলবে। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। কি রে মা, এভাবে দৌড়াচ্ছি কেন? পড়ে যাবি তো। সাদিকে দৌড়াচ্ছি নাকি? তোমার সাইকো ছেলেটার জন্যই তো। মাগো, আরেকটু হলেই মেরে ফেলতো। কিভাবে? না কিছু না, আমি কলেজে যাই, কলেজের সময় হয়ে গিয়েছে। ওই নীলা, তুই যাবি না? না রে, আজ ভালো লাগছে না, তুই যা। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি রেডি হয়ে আসি। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। খাবি না? না আন্টি, কলেজে দেরি হচ্ছে, ক্যান্টিনে খেয়ে নিব। না খেয়ে তারপর যাবি? দাঁড়া বলছি। আচ্ছা ইসিরে, কলেজের সময় হয়েছে। তুই বস, আমি খাইয়ে দিচ্ছি। আন্টির যে কোনো কথাই আমি ফেলতে পারি না। আমি সোফায় বসলাম, আন্টি আমায় খাইয়ে দিচ্ছে। আমার কখন এভাবে কেউ খাইয়ে দেয়নি। বাবা তো ব্যস্ত, তাই ছোট থেকে অনেকটা একা একা বড় হয়েছি। অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আসলো। জানো আন্টি, আমাকে না কেউ এভাবে খাইয়ে দেয়নি। হঠাৎ মায়ের কথা মনে পড়ছে। মা থাকলেও আমাকে এভাবে খাইয়ে দিত। পাগলেমি একটা। আমি কি তোর শুধু আন্টি, মা না? নির্বাক দৃষ্টিতে চেয়ে আছি। আজ থেকে আমি মা বলে ডাকবি, কেমন?
এখন থেকে আমার 2টা মেয়ে। আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছি। আচ্ছা মা, তো 2টা মেয়ে, তাহলে ছেলেটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় বললাম? আমি তো মেয়ের কথা বলছি। আমি বের হলাম, কোথায় যাবি? একটা কাজ আছে, সেখানে যেতে হবে। খেয়ে যা। না, এখন খাবো না, বাইরে খেয়ে নেব। তুই তো বাইরে খেতে পারিস না, আয় এখানে বস, আমি খাইয়ে দিচ্ছি। মা, আমার সময় নেই। বসতে বলেছি না? নীল ভাইয়া বাধ্য ছেলের মতো ছোপায় বসলো। আন্টি একবার আমাকে আর একবার নীল ভাইয়াকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে খাবো না করছিলি, এখন খাবারগুলো কার পেটে গেল? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। আমি আন্টিকে বিদায় জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। একটা রিক্সাও নেই, বুঝতে পারছি না এখন রিক্সাগুলো এখানে আসে না কেন। এমনিতেই লেট হয়ে যাচ্ছে। এমন সময় দেখি নীল ভাইয়া বাইক নিয়ে বের হচ্ছে। আচ্ছা, নীল ভাইয়াকে বললে আমাকে পৌঁছে দিবে? উনি তো আমাকে সহ্যই করতে পারে না। থাক, বলবো না, বললে আমাকে অপমান করবে। কোনো উপায় না পেয়ে হাঁটতে লাগলাম। পিছন থেকে হঠাৎ একটা বাইক আমার সামনে এসে কষে ব্রেক করলো। আমি তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। কি, এটা তো নীল ভাইয়া! উফ, এই লোকটা সকাল থেকে ভয় দেখিয়ে যাচ্ছে। বাইকে ওঠো, কলেজে পৌঁছে দিচ্ছি। না ভাইয়া থাক, আমি যেতে পারবো। তোমার নাকি কলেজে দেরি হচ্ছে? রাস্তায় তো কোনো রিক্সাও নেই, চলো আমি নিয়ে যাচ্ছি। হেঁটেই যেতে পারবো। উঠতে বলেছি। ওর কি উঠছি তো রাগ দেখানোর কি আছে? একটু ভালো করে বললেই তো হয়। মিস্টার নীল, আপনি যদি নাও বলতেন তবু আমি বাইকে উঠতাম, কিন্তু আপনার মুখ থেকে শোনার জন্য না করছিলাম। আজকে আপনার খবর করব। চলুন শুধু কলেজে। কি ভাবছো? ভালো করে বসো। আমি জোরে বাইক চালাই, পড়ে গেলে কিন্তু তোমায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হেলমেট তো একটাই, আপনি কি পরবেন? আমার লাগবে না, তুমি পড়ে থাকো তাহলেই হবে। আচ্ছা। নীল ভাইয়া বাইক স্টার্ট করলো। যেমন কথা তেমন কাজ, বাতাসের বেগে বাইক চালাচ্ছে। আর এদিকে আমার অবস্থা অশোচনীয়। এই লোকটা কি পাগল নাকি? এত স্পিডে কেউ বাইক চালায়? মনে তো হচ্ছে আকাশে উঠছি। ওনার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছি। এভাবে চালালে নির্ঘাত আমার হার্ট অ্যাটাক হবে। ওনার পিঠে একটা চিমটি দিলাম। চিমটি একটু জোরেই হয়েছে মনে হয়। নীল ভাইয়া খুব কষে ব্রেক করলো আর আমি সম্পূর্ণ ঝুঁকে ওনার উপর পড়লাম। এই পাগল মেয়ে, সমস্যা কি? আপনি আর আপনার বাইক! শাট আপ! চুপ করে আছি। তুমি জানো বাইক চালানো অবস্থায় এত জোরে চিমটি দেওয়ায় কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো? হ্যাঁ, কোনো আইডিয়া আছে? ইউ ব্লাডি ফুল! আমি তো আস্তে চিমটি দিয়েছি। ও মাই গড! আর কি বলবো এই মেয়েকে? হ্যাঁ, মানে কি বলছেন? হ্যাঁ, এবার তো আমি বলবো এত জোরে কেউ বাইক চালায়? আমার চেহারাটা দেখছেন, কত চিকন আমি। যদি উড়ে যেতাম তাহলে কি আমায় আটকাতে পারতেন? আর আমাকেই জ্ঞান দিতে যাচ্ছেন। উনি পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে আবার বাইক স্টার্ট করলেন। একটু পর কলেজে পৌঁছালাম। গেটে কিছু বান্ধবীকে দেখে ওদের কানে ফিসফিস করে নীল ভাইয়াকে জব্দ করা বুদ্ধি দিলাম। কি রে, তোরা পারবি তো? হ্যাঁ, পারবো না মানে? খুব পারবো, তুই শুধু দেখ। নীল ভাইয়া গাড়ি ঘোরাচ্ছে, তখনই হারামিগুলো ওনাকে বলল, কি আপনি আমার পিছু নিচ্ছেন কেন? সেদিন তো আপনি চিরকুট দিয়েছিলেন, তাই না? আপনার কোথায়, কে আপনি? ধরে নাও আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এখন বলো তো তোমার এত সাহস হয় কি করে অন্য একটা ছেলের সাথে বসার? সেটা আমার ব্যাপার। আমি কার সাথে থাকবো, কার সাথে মিশবো, সেটা আপনাকে কেন বলবো? আমায় ফলো করছেন কেন? কি চান আপনি? ঠাসঠুস ঠাসঠুস। যা ভাবছেন তাই। লোকটা আমার গায়ে খুব জোটা জ্বর বসিয়ে দিলেন। আপনি আমায় মারবেন? এতক্ষণ কান্না করে দিচ্ছি। এত জোরে কেউ মারে? এই লোকটার কি মায়া বলতে কিচ্ছু নেই। চুপ, একদম চুপ, নলে এমন মার মারবো পরের বার ছেলের সাথে সময় কাটানো কেন কাউকে দেখতে পর্যন্ত পারবে না। চুপ করতে বলিনি? আমি এক্ষুনি চেঁচিয়ে নীল ভাইকে ডাকছি, তারপর বুঝবেন আমার উপর টর্চার করলে কি হয়। নীল